দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ ও পর্যালোচনামূলক অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন বিজ্ঞ দুই রাজনীতিবিদ। আমার বাম পাশে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং সর্ববামে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে। ধন্যবাদ সবুজ। জুলাই বিপ্লবে আহতদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই যোদ্ধাদের সম্মানে ইফতার আয়োজনে তাদেরকে জাতির কৃতি সন্তান হিসেবে উল্লেখ করে জানান সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এক সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা কোনো ছাড় দেবেন না। এদিকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে জাতীয় নাগরিক পার্টির নেতাদের চাপ দেওয়া হয়েছিল। হাসনাত আবদুল্লাহর এমন স্ট্যাটাসের সাথে দ্বিমত প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসে এসেছে এই প্রক্রিয়াটি তার সমীচীন মনে হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে কাজ শুরু করবে। ক্ষমতার চেয়ে জনস্বার্থ আকাঙ্ক্ষা বোঝা বেশি জরুরি উল্লেখ করে রাজনীতিবিদদেরকে এ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 1971 আর 2024কে এক কাতারে আনার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন ও গণপরিষদের প্রস্তাবকে বলেছে নিষ্প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপির মতামতে উঠে এসেছে এসব কথা। আর নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 113টিতেই একমত তারা। আর যে কোনো মৌলিক সংস্কারে জনগণের সম্পৃক্ততা দেখতে চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আশুলিয়া হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের অফিসে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হলো। ঈদের পর আরও 3-4টি মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সবুজ, এই সংবাদগুলো গুরুত্ব পেয়েছে দিনের খবরে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরু করব। শুরুটা করতে চাই জনাব রাজিকুজ্জামান রতনকে দিয়ে। এই যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এক ধরনের বেশ আলোচনা চলছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম বিবৃতি বা তাদের বক্তব্য, পাল্টা বক্তব্য। দলটির মধ্যে এসব নিয়ে আসলে অস্বস্তি কিংবা কলহের কারণটা কি? একটা অদ্ভুত ব্যাপার। প্রথমে যখন বলা হলো যে নির্বাচন কোনটা আগে হবে, জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, এই বিতর্কটাই অপ্রাসঙ্গিক ছিল। তারপর তারা এই বিতর্কটাকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন এবং তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা করবেন এরকম ভেবেছিলেন। তখন তাদের নেতাদের কারোর মধ্যে এই কথাটা ছিল যে আওয়ামী লীগের যারা তেমন কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না তাদেরকে নেওয়া যেতে পারে, এরকম একটা কথা ছিল। ফলে তারা কিন্তু একটা ক্রাইটেরিয়া তখন সেট করেছিলেন প্রায়। কারণ আমরা অনেককে দেখেছিলাম যে হঠাৎ করে যে 15টা বছর ক্যাম্পাসে দুদু ভাইদের ছাত্র সংগঠন ছাত্রদল ঢুকতেই পারে নাই, আর ঢুকলেও তাদেরকে মারধর করা হয়েছে। আমাদের সংগঠনের হয়তো সদস্য সংখ্যা তেমন বেশি না, তারপর সমাজতান্ত্রিক ছাত্রগণকে নানা ধরনের চাপের মধ্যে থাকতে হয়েছে, ক্যাম্পাসে প্রোগ্রাম করতে পারেনি, হলে থাকতে পারেনি। কিন্তু সেই সময় হলে থেকেছে, ছাত্রলীগের মধ্যে থেকেছে, এবং ছাত্রলীগের মধ্যে থেকে হঠাৎ করে একদল বেরিয়ে এলেন, বেরিয়ে এসে তারা আবার অভ্যুত্থানের সামনের কাতারে চলে এলেন। এরকম যারা তখন বলা হয়েছিল ছাত্রলীগ করলেও যারা ছাত্রলীগের মধ্যেও এরকম করে বেরিয়ে আসছেন তাদেরকেও আসলে মানে বীর যোদ্ধা বানানো হবে আর কি। এই যে প্রথম শুরু হলো যে কিভাবে 15 বছর যাদের বিরুদ্ধে লড়াই ছিল, যাদের আক্রমণে কয়েকটা ক্ষতি হয়েছিল বাংলাদেশের। ক্ষতি এই অর্থে, প্রথমত নির্বাচনের ব্যাপারে মানুষের যে একটা সাধারণ আগ্রহ ছিল সে আগ্রহটাকে তারা ধ্বংস করে দিয়েছিল, নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছিল। 2, অর্থনৈতিক দুর্নীতি এবং লুটপাটটা একটা মানে সীমানা ছাড়িয়ে গিয়েছিল সমস্ত রকমের। 3, দমন পীড়নের জন্য প্রশাসন, পুলিশের বাইরেও দলীয় পেটানো বাহিনী, হেলমেট বাহিনী তাদেরকে দিয়ে, এমনকি সাধারণ ছাত্রদের যে আন্দোলন, সেটা নিরাপদ সড়কের আন্দোলন হোক
আর সেটা কোটা সংস্কার বিরোধী আন্দোলন, সমস্ত কিছুর উপর দমন পীড়নের একটা নদীর তৈরি করেছিল তারা। আর চতুর্থ যেটা করেছিল, দেশ থেকে বিপুল পরিমাণে টাকা সম্পদ এগুলো পাচারের ব্যবস্থা করেছিল। তাহলে এগুলোর বিরুদ্ধে মানুষের সব ক্ষোভ কেন্দ্রীভূত হয়েছিল যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অবসান ঘটানো সম্ভব নয়। কারণ 14 নির্বাচন যেরকম হয়েছিল তার থেকে আরও নতুন কৌশলে 18টা নির্বাচন করেছে, দিনের ভোট রাতে করে ফেলেছে। 24-এ তো আমি এবং ডামিন নির্বাচন করেছে। ফলে ইনএভিটেবল হয়ে পড়েছিল যে একটা অভ্যুত্থান হবেই, আজ হোক কাল হোক হবেই। তো সেই সময়ে অভ্যুত্থানের পক্ষ দুটো থাকে। সরকারের যারা থাকে তারা সমস্ত ধরনের মানে অ্যাপারেটাস ব্যবহার করে জনগণের উপর দমনপীড়ন চালাতে চায়। সে কারণে আমরা দেখেছিলাম কিভাবে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে, আহত হয়েছে প্রায় 20,000 এরকম, আর কত মানুষ যে নিপীড়নের মধ্যে পড়েছে। আর অন্যদিকে জনগণও তার পাল্টা শক্তি দেখিয়েছে, সেটা ঐক্যবদ্ধ হয়েছে, সমস্ত রকম দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল। সামনে তখন লড়াই ছিল যে কি হয়, ফ্যাসিস্ট শাসন থাকবে, না হলে জনগণ নিপীড়িত থাকবে। জনগণ বলছে আর নিপীড়ন সহ্য করবো না, ফ্যাসিস্টকে উচ্ছেদ করতে হবে। এবং তার পাল্টা প্রতিক্রিয়া আমরা দেখেছিলাম যে কীভাবে গণভবন পর্যন্ত জনগণ গিয়ে তার আছড়ে পড়েছিল। তো এগুলো যখন ঘটছে তারপরে কিন্তু দেখা গেল যে দুই দিক থেকে দুটো ঘটনা। একটা হলো কিছু তারা আশ্রয় নিল সেনাবাহিনীর মানে সেনা ক্যাম্পে, মানে ক্যান্টনমেন্টে, আর আরেক দল জায়গা খুঁজতে চাইল স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার। এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন হঠাৎ করে, এখন গত কয়দিন ধরে আমরা শুনছি, গত 2 দিন ধরে, যে রিফাইন্ড আওয়ামী লীগকে নেওয়া হবে। আচ্ছা, রিফাইন্ড যে হয়েছে এটা ডিফাইন করবো কিভাবে? মানে কোন কোন ক্রাইটেরিয়া ধরলে তাকে ডিফাইন করা যাবে? সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ কি নিজে বলেছে তারা ডিফাইন্ড হয়ে আসতে চায়? তাহলে এই আলোচনাটা কেন করা হচ্ছে? আওয়ামী লীগ যদি নিজে থেকে বলতো যে আমরা ডিফাইন্ড হয়ে আসতে চাই, আমাদের যেটুকু ভুল হয়েছে সেটার জন্য আমরা ক্ষমা চাই, আমাদের যদি কোনো মানে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনমতকে উপেক্ষা করেছিলাম এবং এত বড় ক্ষতি হয়েছে দেশের, সেখান থেকে আমরা আবার ফিরে আসতে চাই, এইরকম যদি আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে বলতো, তখন না একটু বিবেচনা করা হতো। তাহলে এই আলোচনাটা কেন বাজারে নিয়ে আসা হচ্ছে? তাহলে কারা নিয়ে আসছে? আচ্ছা, এই আলোচনাকে দুদু ভেড়ে করেছিলেন আওয়ামী লীগকে দেওয়া হবে কিনা? এটা তো মেইন স্টেক হোল্ডারদের অন্যতম হচ্ছে বিএনপি, তারা তো এই আলোচনাটা শুরু করেননি। তাহলে কারাই বা আলোচনা শুরু করলেন, আর কারাই বা এই বিতর্কের মধ্যে আমাদেরকে ভাসিয়ে দিলেন? এবং রাত 12টার সময় আপনি ডেকে নিয়ে আমাদেরকে নিয়ে আলোচনা করাচ্ছেন যে কোনটা রিফাইন্ড আর কিভাবে তা ডিফাইন্ড হবে। তা আমার মনে হয় যে এটা অনেক সময় একটা অপ্রয়োজনীয় আলোচনাকে প্রয়োজনীয় করে তোলার একটা চেষ্টা। দুদু ভাই, আপনার কাছেও এই প্রসঙ্গতেই জানতে চাইবো যে এই রিফাইন্ড আওয়ামী লীগ, এই আলোচনাটা আসলে উঠলো কেন? মানে এই যে এনসিপির যে বিভিন্ন দলের যে নেতারা, তারা এক পর এক বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, এই ইস্যুটা কেন আসলো বা এই ইস্যুতে দলটির মধ্যে এমন বিভক্তি কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে কোনো রাজনৈতিক দল গঠনের আগে তাদের চিন্তাধারা, কর্মসূচি, লক্ষ্য, এগুলো কিন্তু একটা সময় পর্যন্ত আলোচনার মধ্যে থাকে, তার আবার অতীত থাকে, তারপর রাজনৈতিক দলের বিবেচনায় যায়। এটা তারা কোনো ছাত্র সংগঠন, একটা ছাত্র সংগঠনের গঠনের একটা লক্ষ্য থাকে। এই রাজনৈতিক দলটা, বিশেষত এনসিপি বলে যে তরুণদের বা শিক্ষার্থীদের মারাত্মক বিষয়, যে যখন তারা লেখাপড়া করবে, আমরা ছাত্র সংগঠন করেছি, তো আমরা এমপি হব, ভোটার কি করব, এইসব প্রসঙ্গে আলোচনা করি নাই, কারণ এটা সেটেলড ইস্যু ছিল। এরা এখন সব কিছুতেই ক্ষমতার স্বার্থ, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই 22, 23 বা 24 বছরের ছেলেদেরকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়েছে। মন্ত্রী পরিষদে যার সচিব, তার কর্মচারী সবাই তার বাপ বয়সের, তাদেরকে বসিয়ে দিয়েছেন উনি একমাত্র 84 বছরের মানুষ। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ক্ষমতার স্বাদ, ক্ষমতার প্রভাব, ক্ষমতার দম্ভ, এগুলো তাদের কিছুটা হলেও মানে অস্থির করে ফেলেছে। এখনো 1 মাস হয়নি এই রাজনৈতিক দল যেটা গঠন হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন করেছি যে হ্যাঁ, একটা রাজনৈতিক দল যে কোনো জনগোষ্ঠী যদি মনে করে তার একটা রাজনীতি করবে, এটা নতুন দল করবে, করতে পারে, এটা খারাপ কিছু না। কিন্তু তারা মৌলিক প্রশ্নে যেসব কথাবার্তা হঠাৎভাবে বলছেন, এটা আমার কাছে খুব চিন্তার বিষয় বলে মনে হচ্ছে। যেমন তাদেরই এক সাবেক ছাত্র নেতা, এখন এনসিপির নেতা,
সরাসরি সেনাবাহিনীকে অভিযুক্ত করে ফেলেছে। এটা গত 50 বছরে এই অবস্থান থেকে আমি কিন্তু এরকম ঘটনা দেখি নাই। সেনাবাহিনী 90-এর যখন এরশাদের বিরুদ্ধে অফ হয়ে গেছিল, মিস্টার নুরুদ্দিন খান, জেনারেল নুরুদ্দিন খান চিফ অফ স্টাফ, তখনই কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের পতন ত্বরান্বিত হয়েছিল। আন্দোলন ছিল, ছাত্র নেতা বুকে রক্ত দিচ্ছে, 90-তেও দিচ্ছে। এবারও আমরা দেখেছি যে নির্বিচারে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার পুলিশ, তার ঠ্যাঙ্গারে বাহিনী, তার ক্যাডার এরা। কিন্তু যখন সেনাবাহিনী 3 তারিখে এটা অস্বীকার করেছে, তখন একটি যৌক্তিক অবস্থায় কিন্তু ছাত্র আন্দোলন পৌঁছে গেছে। তা আমি তাদের সমালোচনা করছি না, করার কোনো প্রয়োজনও নাই, কিন্তু তাদেরকে স্থির হতে হবে কোন জিনিসটা বলার আর কোন জিনিসটা বলার নেই। আমরা যদি নাও বলি, তাদের সঙ্গী সাথীরাই কিন্তু ইতিমধ্যে বলা শুরু করেছে। এই যে মিস্টার পাটোয়ারি, মিস্টার সারজিদ আলম, আরও কয়েকজন বোধহয় দেখলাম, হান্নান সাহেব, এরা বলছে। আমার মনে হয় এই একটি ঘটনাতেই তাদের যে সম্ভাবনা কতটা বিনষ্ট হয়েছে, তারা আমি জানি না এটা ধরতে পারছে কিনা। এটা কেউই, কোনো রাজনৈতিক দলই, এমনকি তার পাশের বন্ধুরাও এটা কিন্তু সহজভাবে নিতে পারেনি। যেমন আমার কাছে একটা দ্বন্দ্বের ব্যাপার ছিল, সেনাপ্রধান কি তার সঙ্গে বক্তৃতা মানে আলোচনা করার উদ্যোগী হয়েছিলেন, নাকি মিস্টার আবদুল্লাহ তিনি আবেদন করেছিলেন, এটা আমার জানার খুব আগ্রহ ছিল। বিষয়টি তো সেনাপ্রধানের সঙ্গে একজন রাজনৈতিক দল বা সংগঠন আলোচনা করতে, তাকে কি ধরে নিয়ে যাওয়া হচ্ছে, নাকি তিনি আগ্রহ প্রকাশ করেছে। আজকে নেত্র নিউজ নামের একটি পত্রিকায়, যেটা আইএসপিআর-এর মানে বরাতে সংবাদ প্রকাশ হয়েছে, যে মিস্টার আবদুল্লাহর আগ্রহেই সেখানে বসছে, মিস্টার সেনাপ্রধান এটা বলা হয়নি, বলা হয়েছে কয়েকজনের সঙ্গে বসছে সেনা সদরে। তো যে কোনো দল, যে কোনো শক্তি, যে কোনো পার্টি যদি মনে করে তারা কথা বলবে, কথা বলতে পারে, কিন্তু আমি কতটুকু এটা প্রকাশযোগ্য সেটা একটু ভাবতে হবে। কিন্তু ঘরের ভিতরের ঘটনা আছে না, এটা আমি ঘরে কোনো পোশাক না পরেও থাকতে পারি, আবার স্বল্প পোশাকও থাকতে পারি, এটা তো বাইরের ব্যাপার না। কিন্তু আমি যখন বাইরে বেরোবো, তখন আমাকে ভদ্রচিতভাবেই, সমাজে গ্রহণযোগ্যভাবেই বেরোতে হবে, না হলে পরে এটা বিতর্ক সৃষ্টি করবে। আর সেই কথাটা যদি উল্টাপাল্টা হয়, তাহলে পরে মানুষ আদারেস নিতে পারে। তো এরা যখন এই ঘটনার মধ্যে জাতিকে নিয়ে গেছে, এখনো পর্যন্ত যে অবস্থায় নিয়ে গেছে, তারা তাদের সর্বনাশ করেছে বলে আমার ধারণা। জি, জনাব রতন, আপনার কাছে এই প্রশ্নটাই আমাকে মানে আবারও করতে চাচ্ছি যে তাদের যে রাজনৈতিক সম্ভাবনা বা নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের আত্মপ্রকাশ করেছে, কিন্তু এখন যেটা দুদু ভাই বলছিলেন যে ক্ষমতার স্বাদ কিংবা ক্ষমতার দ্বন্দ্ব তাদেরকে অস্থির করে তুলেছে, আপনিও কি এটা মনে করেন কিনা যে আসলে ক্ষমতার স্বাদ কিংবা ক্ষমতার কাছাকাছি থাকার কারণে কি তারা আসলে অস্থির হয়ে উঠছে কিনা? আপনি একটু বিবেচনা করে দেখুন তো, 7 মাস বাংলাদেশের রাজনীতিতে খুব দীর্ঘ সময় নয়। 7 মাস আগের ঘটনাটা কি ছিল? 5ই আগস্টের পর আমাদের ছাত্ররা আমাদের জনগণের কাছে একটা ভরসা, একটা সাহস, শুধু তা নয়, একটা স্নেহেরও জায়গা দখল করে নিয়েছিল, যে এরাই আমাদের একটা দুঃশাসনের হাত থেকে মুক্তি পাওয়ার পথে, এরা নিজেরা যেমন রক্ত দিয়েছে, এরা রক্ত দিতে উদ্বুদ্ধ করেছে। 15 বছর ধরে যে লড়াইটা চলেছিল, সে লড়াইয়ের শেষ স্ট্রোক, মানে একটা ক্রিকেট খেলায় যেমন ধরুন যে 257 রানে একটা দল বিজয়ী হলো, শেষ মারে কেউ হয়তো 4 মেরে বলটা বাউন্ডারি পার করে দিলেন, গোটা গ্যালারি কিন্তু হাততালি দিয়ে ওঠে তাকে। কিন্তু তার আগে যে 253 রান সবাই মিলে করেছিল, সেটা হয়তো অনেক সময় সাময়িকভাবে ভুলেও যায়। কিন্তু যারা ক্রিকেট খেলাটা ভালো করে দেখবে, তারা এটা দেখবেন যে আগে 253 রান হয়েছিল বলেই কিন্তু শেষ 4-এ বিজয়ী হওয়া গেল। তো অনেক সময় মানুষের কি শেষের যে থাকে, তাকেই বড় করতে গিয়ে বাকি সবার অবদানকে অস্বীকার করতে শুরু করেন। সেক্ষেত্রে 3টা ঘটনা আমরা দেখেছিলাম। একটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাদেরকে মাস্টার মাইন্ড এবং তাদের মধ্যে আবার কে গুরুত্বপূর্ণ এটা দেখাতে চেষ্টা করেছেন। একবার তিনি আমার বললেন যে ছাত্ররাই তো আমাকে ক্ষমতায় বসিয়েছে, ফলে সব মিলিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতীক এইটা বোঝাতে গিয়ে এমনভাবে জনগণের সামনে তাদেরকে উপস্থাপন করা হলো, তখন হয় কি
অনেক সময় অতিরিক্ত প্রশংসা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। মানুষ তখন নিজের ছায়াটাকে আসলে প্রকৃত জিনিস মনে করতে থাকে। কিংবা ধরুন ছায়ার তো আকৃতি পরিবর্তিত হয় সূর্যের সঙ্গে তার অবস্থানের ক্ষেত্রেও। সূর্য যদি পিছন দিকে থাকে ছায়া তো অনেক বড় মনে হয়, ফলে সেই ছায়াটাই কি প্রকৃত চেহারা? তা নয়। অনেক সময় ছায়াকে দেখেও মানুষ মানে অতিরঞ্জিত ধারণা করে ফেলে, সেটা একটা দিক। আর একটা দিক ছিল যে এই যে তারা কয়েকটা ঘটনা ঘটলো যে আসিয়ার মৃত্যুর পরে তারা যাবেন মানে সেনা হেলিকপ্টারের একটা সিট খালি থাকলো এবং তাদেরকে নিয়ে একজনকে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, সেনাবাহিনীর হেলিকপ্টারের সিট খালি থাকলে দুদুভাইকে ডাকলো না কেন? দুদুভাইয়ের তো ছাত্র জীবনের যে রাজনীতির অভিজ্ঞতা, যে বর্ণাঢ্য রাজনীতি আছে, একটা এত বড় দলের একজন বড় নেতা, সিট তো তাদের জন্য খালি থাকে না। ফলে এগুলো কিন্তু মানুষকে বোঝায় অথবা তাদেরকে বোঝায় যে হেলিকপ্টারের সিট তাদের জন্য খালি থাকে। আমাদের তো বাসের সিটও খালি থাকে না। আচ্ছা, যাও। তারপরে ধরেন সেনাপ্রধান তাদের সঙ্গে আলোচনা করতে চান কেন? অথবা তারাই বা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতে চাইলে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় কেন? সব মিলিয়ে খেয়াল করুন, একদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাদেরকে সমস্ত কিছুর কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করেছেন, আর নানা দিক থেকে প্রশ্রয় পেয়েছেন। ফলে কি দাঁড়ালো, 7 মাসের মধ্যে জনগণের সঙ্গে তাদের কিন্তু একটা বিচ্ছিন্নতা ঘটে গেল। আমি 7 মাসের কথাটা উল্লেখ করলাম, যে 5ই আগস্ট, 5, 6, 7, 8, 9, 10, 11 আগস্ট মাসে এই সময়গুলো চিন্তা করুন, আর মার্চ মাসের 5, 6, 7, 8, 9, 10, 11 চিন্তা করুন। তাতে মনে হচ্ছে জনগণের সঙ্গে কতটা বিচ্ছিন্নতা তাদের তৈরি হয়ে গেল। এটা কেন হলো? আবার নিজেদের যে ঐক্যবদ্ধতা ছিল, পুলিশ যখন বলছে যে একটাকে গুলি করলে একটা মরে কিন্তু অন্যগুলো তো সরে না, তার মানে কীরকম ঐক্যবদ্ধ জায়গা তৈরি হয়েছিল না? পরস্পরকে চিনত না, কিন্তু কীরকম ঐক্যের বাঁধনে যুক্ত হয়েছিল। আর আজকে একজন আরেকজনের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন কেন? আচ্ছা, সেই দিন হাজার হাজার মেয়েরা রাতের বেলা মানে বেরিয়ে এসেছিল হল থেকে, মানে রাস্তায় নেমে এসেছিল। আজকে মেয়েরা রাত 9টার পরে বেরোতে ভয় পায় কেন? আজকে মেয়েরা প্রতি মুহূর্তে পথ চলতে আতঙ্কবোধ করে কেন? অথবা যাকে তাকে আওয়ামী লীগের সময় যেমন তাদেরকে স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো আওয়ামী লীগের বিরোধিতা করলে, এখন এই সরকারের কিংবা এদের কোনো একটা সমালোচনা করলেই ফ্যাসিস্টের দোসর বলার একটা বিষয়। এমনকি ধরুন যে এতদিন 2014 সালের ইলেকশন বর্জন করা থেকে শুরু করে সমস্ত আন্দোলনের সঙ্গে এই সিপিবি বাসদ যুক্ত থাকার পরেও রিট করে ফেললেন সিপিবি বাসদের বিরুদ্ধে। আচ্ছা, একটা গেল। তারপরে কি? অফিস দখল করে ফেলতে হবে, এর অফিস দখল করতে হবে, তার অফিস ভাঙচুর করতে হবে। এই ধরনের যে একটা আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, একটা মবক্রেসি ক্রিয়েট করার একটা চেষ্টা হলো। সব মিলিয়ে তাদের এখন একটা আয়নায় চেহারাটা দেখা উচিত। এত ভালোবাসা, এত স্নেহ, সেটা কেন হারিয়ে যাচ্ছে? নিজেদের ঐক্যবদ্ধ জায়গাটা কেন পরস্পর বিরোধিতার জায়গায় চলে আসতেছে? তার মানে কি ক্ষমতার মোহ, যেটা দুদুভাই বললেন, ক্ষমতার মোহ কি তাদেরকে অন্ধ করে দিচ্ছে? প্রকৃত চিত্র কি দেখতে দিচ্ছে না? কিংবা এরকম কি মনে হয় কখনো কখনো যে ক্ষমতার মোহ তাদের বিবেচনা বোধটাকে নষ্ট করে দিচ্ছে? তাহলে এগুলো কিন্তু বিবেচনা করা হচ্ছে। একটা দল গড়ে উঠছে, আমরা খুবই মনে করি যে হ্যাঁ, নতুনদের দল তো গড়ে উঠবেই, আমরা যারা একটু পুরনো হয়ে গিয়েছি আমরা হয়তো অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে যাব, কিন্তু আমাদের এই অকার্যকর করে দেওয়ার মধ্য দিয়ে যারা নতুন গড়ে উঠবে তারা কি রাজনীতিতে সৌজন্য, রাজনীতিতে শ্রদ্ধাবোধ, রাজনীতিতে মানুষের প্রতি দায়বোধ এগুলোর চর্চা করবেন না? তারা কি আজকে এক কথা বলছে, কালকে আবার আর এক কথা বলে মানুষের কাছে এই বিষয়টা নিয়ে আসবেন যে তাদের আজকের কথার উপর ভরসা করে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ কালকে যদি তিনি কথাটাকে উল্টে ফেলেন, আগের দিন সেনাবাহিনীর বিরুদ্ধে যে কথা বললেন পরের দিনে আবার সেই কথাটা কেমন করে পাল্টে ফেলতেন। অথবা দুদুভাই যে একটা কথা বলেছেন, আর একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুদুভাই ওরা যেটা বলেছে যে ইউনূস সাহেবের ব্যাপারে সেনাপ্রধানের আপত্তি, তার মানে এটাও দেখেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনূস সাহেব আছেন, সেনাপ্রধান হিসেবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং সেনাপ্রধান দুইজনের মধ্যে কিন্তু একটা তৈরি করে ফেললেন পাবলিকলি। এটা কি শুধু সরি বললেই দূর হয়ে যাবে? ফলে এই কথাগুলো বলার আগে এই বিবেচনাবোধটা তাদের ছিল না কেন? তারা কি কারো দ্বারা প্রভোক্ট হয়েছিলেন, নাকি তারা এটা তাদের বয়সজনিত কারণে বিবেচনা করতে পারেননি? ফলে এটাও খেয়াল করতে হবে যে 11 তারিখের ঘটনা 20 তারিখে বলা, তার মানে এই 9 দিন কি তারা নিশ্চয়ই কারো না কারোর সঙ্গে কনসাল্ট করেছিলেন, কোন কথাটা বলা উচিত সেটাও কি ঠিক করেছিলেন? এগুলো কিন্তু একটু বিবেচনা করার মতো। এটা ঠিক মানে হালকা বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। জি, আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই বলছে আসলে এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ছাত্রদের বক্তব্য, সেনাবাহিনীকে নিয়ে বক্তব্য, নানা ধরনের কথার কারণে অনেকে বলছে আসলে রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে। আমারও আসলে জানার বিষয় রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে, তবে জানবো ছোট্ট একটা বিরতির পর।
দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন এবং রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু। বিরতির আগে শামসুজ্জামান দুদুকে প্রশ্ন করছিলাম, আপনার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছিলাম যে বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে এই কি বলে হাসনাত আবদুল্লাহ, তার যে এই বক্তব্য, স্ট্যাটাস, তাদের দলের মধ্যে নানা ধরনের আলোচনা, বিএনপি, জামাত কিংবা অন্য ধরনের বিষয়, সব সার্বিক বিষয়গুলো নিয়ে অনেকেই বলছেন রাজনীতিতে আসলে কি ঘটতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। আমারও প্রশ্ন, আমার কাছে যেমন মনে হয়েছে, মানে এটা কে কিভাবে নেবে আমি জানি না। এই যে কয়েকজন আছে যারা আন্দোলনের নিজস্ব কর্তৃত্ব এবং দম্ভই বলবো, মানে টোটাল জিনিসটা তারাই যেন ঘটিয়েছে, এরকম একটা ভাবনা, একটা চিন্তা, এটা তারা প্রকাশ করতে দ্বিধা করে না। কিন্তু এখানে প্রতিটি রাজনৈতিক সংগঠন, ছোট বড়, তারা কিন্তু বৈষম্য বিরোধী একটা আমরেলার নিচে, ছাতার নিচে তাদের সংগঠনে ব্যানার রেখে, নাম রেখে তারা কিন্তু সবাই যুক্ত হয়েছিল। এই পর্যন্ত কিন্তু আমরা বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কতজন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের তারা শহীদ হয়েছে, তাদের নাম, ঠিকানা, পিতার নাম সব কিছু দেওয়া হয়েছে। বলা হয়েছে অন্যান্য বলতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এটা প্রকাশ করা হোক। আমরা তো নিজেরাও জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সব সময় পথ নির্দেশক, সেই একেবারে ভাষা আন্দোলন থেকে। কিন্তু এবারকার আন্দোলনে কিন্তু অন্যতম কর্মী যোগানদার, সাহসের যোগানদার, স্পর্ধা সবকিছু দেখেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থাকছে, এমনকি মন্ত্রী পরিষদও তারা গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাদের যে ভূমিকা সেটা স্মরণযোগ্য শুধু না, ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা বেশ কিছু মাধ্যম, কিন্তু তারা নেতৃত্ব কক্ষিগত করছে বলে ওরাই দাবি করছে, তাদের নিজেদের কাছে আশেপাশের বন্ধুরা। এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিতর্ক চলছে, ধাক্কাধাক্কিও হয়েছে কয়েকবার। তা আমার কাছে যেটা মনে হয়েছে, সেনাবাহিনী সম্বন্ধে ৭১ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বিচক্ষণ ভূমিকা তার আছে। যেমন শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, সেনাবাহিনীর একটা বড় অংশ ওই সময় রিভোল্ট করছে শহীদ জিয়া রহমানের নেতৃত্বে এবং অন্যান্য সেনা অফিসাররাও। এবং তারা শুধু রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করছে এটা বললে ভুল হবে, দেশবাসীকে আশার সঞ্চয় করছে। ওই সময় সেনাবাহিনীর যে ভূমিকা, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের মানুষের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা শুরু করছে। এমনকি ৭২-৭৫ যে সরকার, রক্ষী বাহিনী ৪০,০০০কে হত্যা করা, বিরোধী নেতাকর্মীকে দুর্ভিক্ষ সৃষ্টি করা, এই যে ঘটনাগুলো, চতুর্থ সংশোধনী পরে একদল করা, তারপরে যে পরিবর্তন, ভয়ঙ্কর পরিবর্তন, সেটাকে আপনি অস্বীকার করতেন। ১৫ই আগস্টের যে পরিবর্তন, তারপরে যে নেতৃত্ব, অর্থাৎ সকল দলকে নিষিদ্ধ করছে যে নেতৃত্ব, সেটাই কিন্তু আবার এক সামরিক ব্যক্তি শহীদ জিয়া রহমান এই সমস্ত রাজনৈতিক দলগুলো ওপেন করছে। আবার সংবাদপত্র ৪টে বাদে সব নিষিদ্ধ ছিল, তো তিনি আবার ফিরিয়ে এনেছেন। এই যে নিষিদ্ধ প্রসঙ্গে বললেন, বিএনপি হিসেবে আপনাদের অবস্থানটা কি? কেউ কেউ বলছেন যে এই যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার জন্য তাদেরকে হয়তো নিষিদ্ধ করা হতে পারে বা নিষিদ্ধ করা হোক দাবি উঠছে, বা ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে। বিএনপির অবস্থান কি? আমার কাছে খুব পরিষ্কার। নিষিদ্ধের থেকে বড় জিনিসটা হচ্ছে সরকারের ভূমিকাটা কি। সরকার প্রধান হিসেবে তো ইতিমধ্যে বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা বাতিল করার ওই অবস্থায় সরকার নাই। আমরা তো এই সরকারকে সমর্থন করি। তো সরকারের যে সিদ্ধান্ত, এই এনসিপি সহ যারা, এটা তো এক মাসও রাজনৈতিক দল হয়নি, জামাত ইসলাম, বাসদ, জাসদ সব রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে এখনো পর্যন্ত সমর্থন দিচ্ছে। আমরা মনে করি যে অপকর্ম হয়েছে, গণহত্যা হয়েছে, তার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে, দ্রুত। এখনো পর্যন্ত ওই ধরনের পদক্ষেপ যেগুলো উল্লেখ করার মতো নাই। এখানে ছিঁড়াছিটার মতো দুই একটা ঘটনা আছে। লুটের টাকা আমরা এখনো পর্যন্ত প্রত্যাশা করে এই সরকার ফেরত আনবে, কিন্তু একটা টাকাও এখনো পর্যন্ত আসে নাই। সেই কারণে আমাদের কাছে স্পেসিফিক যারা এটাকে বাহবা নিতে চাচ্ছে,
তাদের বাহবার থেকে বড় জিনিস হচ্ছে একটি নির্বাচিত নেতৃত্ব সরকার খুব জরুরি। কিন্তু আমরা একটু আগে রতন সাহেব যেটা বললেন যে আমরা যখনই নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই সব কথাগুলো বলছি, তখন কিন্তু কি করে জাতীয় নির্বাচনটাকে ঠেকানো যায়, জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানো যায়, বিপদগামী করা যায়, বিভ্রান্ত সৃষ্টি করা যায়, সেই জন্যে যারা এই যে দাবিদার তাদের ভিতর থেকে বেশিরভাগ ক্ষেত্রে বিরোধিতায় এসছে। এখন তো তারা নিজেদের ভিতরে এখন যে অবস্থার মধ্যে পড়েছে, সেটা তো নিজেদের এত বড় ক্ষতি অন্যরাও করেনি, তারা নিজেরা যে ক্ষতি নিজেরা করছে এবং এটি থেকে সহজে বেরোতে পারবে এটা আমার কাছে মনে হচ্ছে না। এই কারণে ওই যে রাজনৈতিক কালচারটার মধ্যে তারা নাই, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তারা নাই, যে ত্রুটি বিচ্যুতি, যেমন জামাতে ইসলাম ৭১ বিরোধিতা করা পর্যন্ত এই পর্যন্ত তারা বলতে পারে নাই যে আমরা ভুল করেছি, আমরা ক্ষমা চাই, এই কথা বলতে পারিনি ৫৩-৫৪ বছর। আর ওরা কিন্তু ওই জায়গাটায় যে ছেলেটা বলছে মিস্টার আব্দুল্লাহ, সে কিন্তু এখনো পর্যন্ত বলে নাই তার ভুল হয়েছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহর এই যে বক্তব্য, অনেকেই বলছেন যে এই বক্তব্যের পেছনে কোনো কারণ থাকতে পারে, কোনো ষড়যন্ত্র কারণ নিশ্চয়ই থাকতে প্রভোগ করে থাকতে পারে। কারণ সরকার প্রধান হিসাবে মিস্টার ইউনূস যখন চীন সফরে যাবেন, অকুণ্ঠ সমর্থন, অকুণ্ঠ ঐক্যবদ্ধতা থাকার দরকার জাতি হিসাবে। তখন এই বিভক্তি অন্য যারা স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা বাংলাদেশেরকে বিভ্রান্ত করতে চায়, যেরকম পার্শ্ববর্তী দেশ হতে স্টিল না এখনো পর্যন্ত কিন্তু আমাদের ভিতরে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, যেটি বাংলাদেশের জন্যে, বাংলাদেশের স্বার্থের জন্যে অত্যন্ত ক্ষতিকর। এই বক্তব্য আমাদের রাজনৈতিক বিভক্তি এবং সেনাবাহিনী, সরকার, সাধারণ মানুষ সবার মধ্যে যে বললাম না একটা স্পট কঠিন ঐক্য থাকার কথা, সেই জায়গাটায় একটু হলেও ফাটল ধরানো হয়েছে। জি, জনাব রতন, অনেকেই তো এই রাজনৈতিক বিভক্তির কথা বলছে। এখনকার দেশের যে পরিস্থিতি, অনেকেই বলছেন দেশের যা পরিস্থিতি, এটার উত্তরণের বা সমাধানের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। আপনি কি মনে করেন নির্বাচন হলেই সব কিছু উতরে যাবে? নির্বাচন হলেই সব কিছু উতরে যাবে না, নির্বাচন একটা পথ রচনা করতে পারে। তো নির্বাচনটা দরকার তো কয়েকটা কারণে। তার প্রথম কারণ হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, তাকে সাংবিধানিক বৈধতা দিতে হবে না? তাকে সাংবিধানিক বৈধতা দেব কিসের মাধ্যমে? তার জন্য একটা পার্লামেন্ট লাগবে, তার পার্লামেন্টের জন্য একটা পার্লামেন্ট নির্বাচন লাগবে। আচ্ছা, ২ নম্বর হচ্ছে যদি বলি যে এই সরকারটা ক্ষমতা ছাড়বেন কিভাবে, যেমন অনেকে হুঙ্কার দিচ্ছে না আবার একটা অভ্যুত্থান করবো, তার মানে কি আর একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতা অবসান ঘটানো হবে, নাকি একটা শান্তিপূর্ণ পথে নির্বাচনের মধ্যে দিয়ে অবসান হবে? যদি শান্তিপূর্ণ পথে নির্বাচনের অবসান করতে হয় তাহলে তো নির্বাচন ছাড়ার বিকল্প আছে? নাই। ৩ নম্বর হচ্ছে যে এখন যে কোনো কাজই কেউ করতে যাক না কেন, সরকার বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের তো সব পলিসি ডিসিশনগুলো আমরা নিতে পারি না। জনগণও মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চেয়ে লাভ কি, সে কতদিন আছে তার তো ঠিক নেই। প্রশাসন মনে করে ওনারা তো অন্তর্বর্তী, ফলে ওনাদের অন্তরের মধ্যে কি আছে না আছে জানি না, কতদিন থাকবেন ঠিক নাই, ফলে তাদের সব কথা শুনতে হবে এমন কোনো কথা নেই। পুলিশ তারাও মনে করেন এরা তো অন্তর্বর্তী, ফলে তার যে একটা সরকারের যে একটা অথরিটি থাকে, সেই অথরিটি তো এস্টাবলিশ করা যাচ্ছে না। তারপরে যে জিনিসটা হলো যে জবাবদিহিতা কার কাছে চাইব? একটা নির্বাচিত সরকার হলে তো আমরা কালকে যেমন দুদু ভাইরা যদি নির্বাচিত, আমরা পরশু দিনই প্রেস ক্লাবে মিছিল করে বলবো দুদু ভাই অনেক তো গণতন্ত্রের কথা বলেছিলেন, এটা কেন করছেন না? কিন্তু এখন আমি কার কাছে আমরা এটা বলবো? ফলে একটা নির্বাচিত সরকার সে যদি মানে জনগণের বিরুদ্ধে কাজ করে, তার বিরুদ্ধেও জনগণ কথা বলতে পারবে, আর যদি জনগণের পক্ষে থাকে তাহলে তাকে সমর্থন করতে পারবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কী করবে? ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে এই জন্য আমরা কখনো অন্তহীন সরকার মনে করব না। এটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকা দরকার এবং তার পাওয়ার ট্রান্সফারের একটা শান্তিপূর্ণ পথ হিসেবে আমরা মনে করি নির্বাচন একটা পথ। নির্বাচন সর্বরোগের ওষুধ নয়, নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ মাত্র। গণতান্ত্রিক যদি সংস্কৃতিগুলো অন্য জায়গায় বিকশিত না হয়, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে একটা অন্তত জবাবদিহির জায়গা তৈরি হয় যে আপনাকে যদি আমার পছন্দ না হয় আমি পরের বার আপনাকে ভোট দেবো না। ফলে সেই অর্থে হলো আপনি একটু বিবেচনা করবেন। আর এখন যেটা এই বিবেচনা বোধটা কারোর মধ্যে নাই, এমনকি আমাদের উপদেষ্টা যারা, তারাও কোনো দিন জনগণের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন না। তারা নিজের নিজের সেক্টরের অনেক ভালো মানুষ, অনেক হয়তো দক্ষ মানুষ। 3 জনের কথা যদি বলি, আমাদের অর্থ দায়িত্বে যিনি আছেন, আমাদের পরিকল্পনার দায়িত্বে যিনি আছেন এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, 3 জনই তাদের স্ব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মানুষ না?
লেখাপড়ায় ভালো, ব্যক্তি হিসেবে ভালো, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এটা ঠিক। তারপরে আমাদের এই জায়গাগুলো ঠিক করতে পারছেন না কেন? তার মানে শুধু ব্যক্তি সৎ হলেই কিন্তু হবে না, যে অ্যাপারেটাসটা তিনি কাজ করবেন সেই অ্যাপারেটাস যদি সচল না হয়। এই জন্য ব্যক্তির চাইতেও ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের দুনিয়ার সবচেয়ে ভালো ভালো মানুষগুলো যদি নিয়ে আসা হয়, তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি কাজ করতে পারবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রেন্ড সেট করতে পারবে, একটা টোন সেট করতে পারবে। ট্রেন্ড সেট করতে পারবেন, এইভাবে দেশটা ভবিষ্যৎ গণতন্ত্রের দিকে যাবে। আর টোন সেট করবে যে যারা ক্ষমতায় থাকবেন তারা কি ভঙ্গিতে কথা বলবেন, জনগণের দায়িত্ব প্রতি কী দায়িত্ব পালন করবেন এবং জনগণের কথা কীভাবে শুনবেন, এইটুকু আমরা তার কাছে চাই। ফলে এই কারণে নির্বাচনের আর কোনো বিকল্প কি আছে? জি, ট্রেন্ড এবং টোন প্রশ্নে আপনার কাছে জানবো যে এই যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন তারা 166টি প্রস্তাব দিয়েছিল, আজকে বিএনপির পক্ষ থেকেও আপনাদের প্রস্তাবনা তাদের কাছে হস্তান্তর করেছেন। আপনাদের আসলে কোন কোন প্রস্তাবনার একমত হয়েছেন বা কোন কোন জায়গায় দ্বিমত পোষণ করেছেন? এটা একটা লম্বা আলোচনা, তার ভিতরে দুটো একটি বলি। দেশের নাম পাল্টাতে হবে, এটা তো পাগলও বলবে না। এটা কি ধরনের আলোচনা? 71 মুক্তিযুদ্ধের মানে লক্ষ লক্ষ মানুষ, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ, কি কারণে বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে? মানে এই ধরনের চিন্তা ভাবনা তাদের সঙ্গে আলোচনা করে আপনি কত দূর এগোতে পারবেন? কিংবা সংবিধান বাতিল বা সংশোধনে গণভোট এবং গণপরিষদ বা দ্বিতীয় রিপাবলিক, এখন যারা বলছে চটকদার শব্দ, এগুলো আমি বলবো। আমার দেশ তো স্বাধীন, সংবিধানের জন্য পার্লামেন্ট দরকার। সংবিধানের জন্য শুধু না, একটা গতিশীল, একটি জবাবদিহিমূলক সরকার, যেটা খুব সুন্দর ব্যাখ্যা করেছে আমাদের রতন সাহেব। আমি কাকে ভোট দিয়ে সংসদে পাঠাবো, কি করেন, এটা তো আমার সেই অধিকারটা থাকতে হবে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, জেলে, কামার, কুমার, আমি মানুষই মনে করছি না। তারা যে সিদ্ধান্তগুলো অতীতে নিয়েছে, যেমন 70-তে যে সিদ্ধান্ত নিয়ে একটা দলকে তারা ব্রুট মেজরিটি দিয়েছে, যেমন শহীদ জিয়া রহমানের বিএনপি, বা নানান সময় তারা যে সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো অনেক বিচক্ষণ, অনেক পণ্ডিত, অনেক এটাও নিতে পারে নাই আমার বিবেচনায়, ইতিহাস এটা বলে। তো আজকে আমি তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেবো, এই সামান্য একটা ভোট যেটা গত 15 বছর 16 বছর ধরে তারা পায় নাই। এই জায়গাটাই তো একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এই ভোটের নামে জালিয়াতি গত সময়ে। তো সেই জালিয়াতির থেকে আমরা বেরিয়ে মানুষের কাছে গিয়ে, আমি প্রয়োজনীয় সংস্কারের বিপক্ষে না, আমার দলও না, এটা আমরা স্পষ্ট করে বলেছি, প্রয়োজনীয় সংস্কারের মধ্যে যত দ্রুত সম্ভব। আমরা কিন্তু দিনও বলি নাই, কিন্তু এই সরকার কি কার্পণ্য, কবে ইলেকশন হবে বলতে পারছে না, কোন মাসে হবে বলতে পারছে না। এই বছরের শেষে ইলেকশন হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেও, তার আবার তথ্য সচিব আছেন একজন, কি শফিকুর রহমান না কি নাম সম্ভবত, উনি যখনই তার প্রধান উপদেষ্টা কথা বলবে, তিনি আবার 3 থেকে 6 মাস বাড়াই নেবেন। আমার কাছে মনে হয় যে বাসের থেকে কুঞ্চির দর বেশি বলে একটা কথা আছে না, এই জায়গায় মনে আছে কুঞ্চির দর বেশি। আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে পাইছি এই বছরের শেষে, উনি আবার লাগতে পারে আরো 3 মাস। তখন আবার পরে ইউনূস সাহেব মানে সংশোধন করে বলেছিল, কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে মানে আরো 6 মাস লাগবে। কিন্তু পরবর্তীতে আবার সংস্কার, যখন বিদেশিরা এসে কথা বলে তখন আবার বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে। তা আমার মনে হয় এইসব জটিলতা যতদিন থাকবে, অন্যান্য সেক্টরে, যেটা রতন সাহেব বলল যে অন্যান্য সেক্টরে এই অস্থিরতা, বিভেদ এবং খারাপ নজির এটা বাড়তে থাকবে। যেমন আমি বলি, এখন যে তরুণরা গণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, ভূমিকা রাখছে, তারা মনে করছে তারা সরকারে, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে তারা চ্যালেঞ্জ করে ফেলছে। একটি নির্বাচিত সরকার থাকলে তারা রাজনৈতিক দল গঠন করছে, সেই দল নিয়ে নির্বাচনে গেলে তারা বুঝতে পারবে। এখনো তারা ঢাকা শহরের মধ্যে আছে, আমি তো দেখি নাই আজ পর্যন্ত কোনো বিভাগীয় শহরে বা জেলা শহরগুলোতে এই 1 মাসের মধ্যে তারা বেরোতে পারছে। যেখানে দিয়ে একটা ইফতারি করছে, সেখানেও যেসব ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করছি,
সেই প্রত্যক্ষ করার কারণে আমাদের ভালো কোনো জিনিস আসছে না। সেই কারণে আমার কাছে মনে হয় সংকট বাড়ানো থেকে কমানো দরকার। সেই কমানোর আপাতত একমাত্র পথ হচ্ছে নির্বাচনে জাতিকে নিয়ে যাওয়া। তাহলে এই সংকটের হাত থেকে এখন যে সব ক্ষেত্রে অস্থিরতা দেখছি সেটা কমতে থাকবে। ওই কি বলে সংস্কার, বিভিন্ন কমিটি গঠন, এগুলো ঠিক আছে, আলোচনা হতে পারে, এইগুলো একটা চর্চার মধ্যে, একটা সংস্কৃতির মধ্যে আমরা রাখতে পারি। কিন্তু এইখানকার সিদ্ধান্তগুলো এরা চূড়ান্ত করলেও এটা পাশ করতে হলে পার্লামেন্ট দরকার। এমনকি সংবিধানে অংশ করতে হলে পরও একটি নির্বাচিত সরকার বা পার্লামেন্ট দরকার, আদারওয়াইজ হবে না। তো এটা ওই প্রস্তাবই থেকে যাবে। জি, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে 166টি প্রস্তাব, সেই ক্ষেত্রে এনসিপি বলছে তারা 113টিতে একমত হয়েছে, সিপিপি বলছে মৌলিক সংস্কারে জনগণের সম্পৃক্ততা জরুরি, বিশেষ করে রাষ্ট্রের নাম পরিবর্তন এবং সংবিধান সংশোধনে যে গণভোট বা গণপরিষদ গঠনের বিষয়টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা দুইটা দিক থেকে এটা খেয়াল করেছি। একটা হচ্ছে যে ওই মাল্টিপল চয়েস সিস্টেমের মতো করে আপনি কি একমত, সম্পূর্ণ একমত, না আংশিক একমত, নাকি একমত নন, আসলে এরকম সিরিয়াস আলোচনা কি এরকম টিক চিহ্ন দিয়ে ব্যাখ্যা করা যাবে? আমরা বলেছিলাম এটার মধ্য দিয়ে কিন্তু কনফিউশন তৈরি হবে। আমরা একটা মত তৈরি করতে চাই, সেই মতটার আসলে ব্যাখ্যা না করলে সেই মতটা তৈরি করা যাবে না। বিশেষ করে আংশিক একমত কি একমত না, সেটাই। আমি যদি বলি এটা একমত না, তাহলে বাকি সব কিছু অপ্রাসঙ্গিক হয়ে যায়। আচ্ছা, যদি বলে আংশিক একমত, তাহলে কোন অংশে একমত এবং কোন অংশে একমত না, একমত হলে কেন একমত, একমত না হলে কেন একমত না, সেগুলো ব্যাখ্যা করতে হবে। এটা একটি। তারপরে ধরুন কিছু কিছু বিষয়ে এমন এমন প্রস্তাব আসছে যে প্রস্তাবগুলোর মধ্যে মনে হয় যে এই প্রস্তাবগুলো কেন দিলেন। আচ্ছা, বাংলাদেশে প্রদেশ করাটি কি খুব জরুরি? মানে এই বাংলাদেশে প্রদেশটা কেন প্রয়োজন হবে? প্রদেশ মানে কি এখন 4টা প্রদেশ হলে 4টা থাকবে, প্রাদেশিক মন্ত্রিসভা থাকতে হবে, 4 জন আবার প্রাদেশিক মন্ত্রী থাকবেন, তারপরে বিশাল পরিষদ হবে। মানে জনগণের ট্যাক্সের টাকাকে কতভাবে ব্যয় করার পদ্ধতি, এগুলো আমার কাছে মনে হয়েছে আমাদের। আচ্ছা, 2 নম্বর হলো যদি ধরি আমরা সংবিধানে তো একটা সংশোধনী লাগবে। তা সংশোধনীটা কীরকম লাগবে? যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে একটা সাংবিধানিক বৈধতা দিতে হবে, সেই কারণে পার্লামেন্ট নির্বাচনের মধ্যে দিয়ে বৈধতা পাবেন। কিন্তু আর একটা বিষয় তো লাগবে যে পরবর্তী নির্বাচনটা কেমন হবে, সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে নাকি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে? যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। ফলে সংবিধানে কিছু সংশোধনী তো লাগবেই। এ পর্যন্ত সংবিধানের 17টা সংশোধনী হয়েছে, এবার আর একটা 18তম সংশোধনী হবে, এবং হওয়ার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করা যাবে। কিন্তু সংবিধান কি পুনর্লিখন হবে? গণপরিষদের মধ্য দিয়ে এটা হবে? আপনার কি গণপরিষদের ব্যাপারে একমত? আচ্ছা, এটা যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মধ্যে, মানে এটি অর্ডিন্যান্সের মাধ্যমে হবে নাকি পার্লামেন্টের মাধ্যমে হবে? মানে এমন করে প্রভোকেটিভ কোশ্চেন আছে যে এই প্রশ্নে অনেকটা এরকম যদি হয়, আচ্ছা আপনি কি এখনো আগের মতো চুরি করেন? তাহলে কি উত্তর দেবেন? হ্যাঁ, যদি বলে যে না না না, তার মানে আগে চুরি করতেন। আর যদি বলে যে হ্যাঁ, তার মানে আপনি এখনো চুরি অব্যাহত রেখেছেন। তাহলে এরকম অনেক সময় প্রভোকেটিভ কোশ্চেনগুলো কিন্তু খুব বিবেচনা করতে। রাজনীতিতে কি এরকম কৌশল করে কিছু করা যাবে? যাবে না তো। ফলে সেই জন্য আমরা মনে করি আমরা একদম মৌলিক কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সেটা কি, ফ্যাসিবাদের যেন আর উত্থান না ঘটে সেই ধরনের একটা গণতান্ত্রিক ওয়াচডগ লাগবে, একটা নিয়মিত নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে, নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় সেটা দেখতে হবে, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেরকম একটা জায়গা থাকতে হবে। আর তার সঙ্গে কথা আছে যে টাকার খেলা, ধর্মের রাজনৈতিক ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করে কেউ যেন ক্ষমতাকে কুক্ষিগত করতে না পারে, এই ধরনের একটা ব্যবস্থা থাকলে আমরা মনে করি আপাতত ছোটোখাটো এই সংশোধনগুলো ভবিষ্যতের বড় একটা পদক্ষেপের সূচনা করবে। কিন্তু অনেক বড় সংশোধন প্রস্তাব নিয়ে এসে আমাদের কাজটাকে গুবলেট পাকানোর আসলে খুব বেশি প্রয়োজন আমরা মনে করি না। জি, জনাব দুদু, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে একটি কথা বলেছেন যে ক্ষমতার চেয়ে জনস্বার্থ বা জন আকাঙ্ক্ষাটা বোঝা জরুরি এবং এইটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হওয়া দরকার। এটা আসলে কোন ফরম্যাটে হতে পারে, বা এই আলোচনার যে সূত্রপাত তিনি করেছেন এটা আসলে কিভাবে হতে পারে, বা সমাধানটা কোথায়? এটা এক চমৎকার কথা বলেছেন। আমার বিবেচনায় এই মুহূর্তে যে অস্থিরতাগুলো কাজ করছে তার কিভাবে মোকাবেলা করতে পারি, আমাদের 31 দফা আছে, কিন্তু বিএনপির না এটা, কিন্তু এটা বিএনপি ছিল 2030 ভিশন, যেটা ম্যাডাম উত্থাপন করেছিলেন।
তারপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করতে করতে আমরা একটা 27 দফা করেছিলাম। পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ওই 27 দফার বাইরেও অনেক আলোচনা করছেন। আলোচনা 31 দফায় গেছে। 31 দফাটা এটা বলা যায় যে জাতীয় সনদ, আপনি যেখানেই আপনি যে বিবেচনায় আনেন না কেন, এটি যদি সামনে রাখা যায় পরবর্তী সরকার, এটা কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে এই আলোচনাটা এমন একটা পর্যায়ে আছে এখন, মানে 31 দফাটা এর পাশ কাটানো খুব কঠিন হবে। এবং আমাদের দলের থেকেও কিন্তু বলা হয়েছে এর বাইরেও যদি আরো কোনো বিবেচনা থাকে সেগুলো আসতে পারে। অর্থাৎ একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, গণতান্ত্রিক যে আবহাওয়াটা, সেটাই কিন্তু আপনার এখন জাতিকে রক্ষা করতে পারে, যেটা গণতন্ত্র সংস্কৃতি বলব। আমি একমত, একটা রাজনীতি দল করি, রতন সাহেব আরেকটা রাজনীতি দল, আরেকজন আরেকটা রাজনীতি দল করে, এটি বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে দলই সরকার গঠন করুক না কেন, একটা ঘটনার মধ্য দিয়ে কিন্তু এখন সেই নির্বাচন, এটা কিন্তু খুব সাধারণ নির্বাচন না। এই নির্বাচনে অতীতে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল, মানুষের সকল কিছু করে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ব্যাপক লুটপাট করা হয়েছে, ব্যাপক গণহত্যা চালানো হয়েছে। এই প্রেক্ষাপটে কিন্তু আগামী দিনে যে সরকারটা গঠন হবে তার দায়িত্বটা যে কোনো সময় থেকে চ্যালেঞ্জিং। সেই জন্যে সাধারণ মানুষকে এর সঙ্গে ইনভলভ করা, অর্থাৎ আমি গিয়ে একটা ভোট নিয়ে এসে আবার সরে এসে আমরা পার্লামেন্ট ভবনে গিয়ে একটা রুমের ভিতরে বসে গেলাম, এটা না। কিন্তু ওটাই আমাদের তারেক রহমান সাহেব আজকে স্পষ্ট করে উল্লেখ করছেন, মানুষকে সম্পৃক্ত করা, জনগণের কাছে যাওয়া। এই জিনিসটা আমাদের রাজনীতিটা এমন হয়ে গেছে, দেখবেন যখনই শ্রমিকরা একটা তার দাবি নিয়ে বিক্ষোভ করে না, প্রথমে কথা হচ্ছে তুই রাস্তা বন্ধ করলি কেন, তারপরে পিটুনি, তারপরে গুলি চালানো, এটা একটা ব্যাপার। যখন কৃষক তার ফসল নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, ক্রেতা পায় না, কারণ সিন্ডিকেট হয়ে গেছে, তখন আমি তার স্বার্থর দিকে কিন্তু লক্ষ্য রাখি না। এই জায়গায় রাজনৈতিক দলগুলো, আমি দুটো পেশার কথা বললাম, অন্য অনেক জায়গায়, যেমন আমি যদি পেশা হিসেবে ডাক্তারদের কথা বলি, ডাক্তারদের ভালো খারাপ লোক যেমন আছে, ভালো লোক নাই, সেখানেও দেখবেন এক ধরনের পেশার চেষ্টা করা হয়। এই যদি একটা গোষ্ঠীর মতো না চলে তাহলে দেখবেন ওই পেশায় টিকে থাকা খুব কঠিন, অর্থাৎ সেখানে সিন্ডিকেট আছে। সেই জন্য মানুষের মধ্যে যখন রাজনৈতিক নেতাকর্মীরা বিচরণ করতে পারবে, তাদের অনুভূতিকে ধারণ করতে পারবে, তখনই একটা ভালো কিছু করা সম্ভব হবে বলে আমার দলও মনে করে, তারেক সাহেব বলে, আমিও বিশ্বাস করি। তার আগে যে কথা বলিস না, অনেকটা কথার ফানুস ছাড়া কিছু না। জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। 1 মিনিটে জানতে চাই আপনার কাছে যে এই যে জনস্বার্থ বা জন আকাঙ্ক্ষা, এটা বুঝে কি আসলে রাজনৈতিক দল কিংবা সরকার এই মুহূর্তে কাজ করছে? এই সরকারের প্রতি মানুষের একটা বিপুল প্রত্যাশা আছে। সরকারের বিবেচনা করা উচিত যে এই প্রত্যাশার চাপ তারা চাপ হিসেবে না নিয়ে তারা তাদের দায়িত্ব হিসেবে যেন নেয়। তাহলে সরকার কতটুকু করতে পারছে এবং কতটুকু পারছে না তারও একটা কিন্তু হিসাব নিকাশ তারা করতে পারবে। কারণ দেখুন যে 5ই আগস্ট কি ঘটনাটা ছিল, 5, 6, 7, 8 এই 4 দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার অপারেট করেনি। সেই সময় মানুষ কিন্তু একটা বিপুল প্রত্যাশার বোঝা তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এই বোঝাটাকে তারা শেষ পর্যন্ত গণতন্ত্রের তীরে পৌঁছে দেবেন কি, এই বিবেচনাটা তাদের যদি থাকে তাহলে মনে হবে জনগণের প্রতি দায় পালন এবং জনগণের ভরসার প্রতিদান দেওয়া, দুটোই তারা করতে পারবেন। আমরা মনে করি যে জনগণের প্রতি দায় পালন করার মধ্য দিয়ে তারা জনগণের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকবেন। তা না হলে মানুষ বলবে আমরা কি ভুল জায়গায় আমাদের বিশ্বাস স্থাপন করেছিলাম। এই হাহাকারটা যেন মানুষের মধ্যে না থাকে, এই বিবেচনাটা থাকা উচিত। কিন্তু মাঝখানে যে অন্য রাজনৈতিক দল যারা আছে তারা কি আসলে সেই জায়গায় রোলটা ঠিকমতো প্লে করছে? রাজনৈতিক দলগুলো তো রাজনৈতিক ভূমিকা পালন করবে, অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তীকালীন ভূমিকা পালন করবেন। রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা পালন করবে না যে আগামীতে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসবেন, কোন দল দেশ পরিচালনা করার দায়িত্ব নেবে, সেই জন্য তারা জনগণের কাছে যাবেন। তাদের অনেক ক্ষেত্রে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, পলিটিক্যাল ইডিওলজিক্যাল ডিফারেন্স হতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো তিনি সবার উপরে থাকবেন। ফলে তিনি কিন্তু রাজনৈতিক দল কে কি করছেন তা দ্বারা বিচলিত হতে চলবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আসলে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান সেই স্পিরিট নিয়ে এখন কথা বলছে?
সেই স্পিরিট নিয়ে যদি রাজনৈতিক দলগুলো কাজ না করেন তাহলে রাজনৈতিক দলকে সেই জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি তো অন্তর্বর্তীকালীন সরকার করবেন না। অন্তর্বর্তীকালীন সরকার জবাবদিহি করবেন যে স্পিরিটটাকে ধারণ করবার জন্য জনগণ তার উপর দায়িত্ব দিয়েছে, তারা সেটাকে ধারণ করে আমাদের আকাঙ্ক্ষাটাকে বন্দরে পৌঁছে দিতে পেরেছে কিনা। অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।